This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হবে, প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ। জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ঢুকে হামলা এক যুবকের। অভিযুক্ত যুবক অভিষেক দাসকে গ্রেফতার করেছে বিধাননগর নর্থ থানার পুলিশ। ধৃত যুবক হাবড়ার বাসিন্দা। সূত্রের খবর, মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত মধ্যমগ্রামের এক মনোবিকাশ কেন্দ্রে ছিলেন ওই যুবক। কাউন্সিলর হওয়ার ইচ্ছা প্রকাশ করে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আসে অভিযুক্ত। খবর সূত্রে আজিজ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আজিজের কাছে চলে যাবো। আজিজ, এই যে যুবককে গ্রেফতার করা হয়েছে, যে কি বলছে, কি দাবি, কি কারণে হঠাৎ করে প্রাক্তন খাদ্যমন্ত্রী বাড়িতে সে ঢুকে পড়লো? দেখো, একেবারেই জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্য এবং বন মন্ত্রী। তিনি রাত ৮টা নাগাদ নিজের সল্টলেকের যে বাসভবন সেখানে যখন তিনি প্রবেশ করেন, তখনই এই যুবক তার সঙ্গে তার বাড়ির ভেতরে প্রবেশ করে। এবং জ্যোতিপ্রিয় মল্লিক যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তার বাড়ির যে কর্মচারী সে এই যুবককে এদিন দুপুর অর্থাৎ রবিবার দুপুর ২:৩০ থেকে তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখছেন। তখন মন্ত্রী বাড়িতে ছিলেন না এবং এই যুবক ৩ বার অটোতে করে আসে এবং এসে এই যে বাড়ির কর্মচারী তাকে জিজ্ঞেস করে, মন্ত্রীর বিষয়ে খোঁজ খবর নেন, কখন তিনি ফিরবেন এই বিষয়গুলি জানতে চান। এবং ৮টা নাগাদ যখন প্রাক্তন মন্ত্রী যখন বাড়িতে আসেন, তখন তার সঙ্গে এই যুবক ভিতরে ঢোকে এবং তার যে অফিস ঘর সেখানে ঢুকে তার বুকে ঘুষি মারে বলে জ্যোতিপ্রিয় মল্লিক জানাচ্ছেন। এবং তারপর তিনি যখন চেঁচামেচি করেন, বাইরে পুলিশ এবং আরও ২-৩ জন যুবক তার দলীয় কর্মী তারা ছিলেন সেখানে, তারা ভিতরে ছুটে আসে এবং এই যুবককে টানা হিচড়া করে বাইরে নিয়ে যাওয়া হয়। বিধাননগর উত্তর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে এই যুবককে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবং মন্ত্রী যেমনটা বলছেন যে এই যুবককে দেখে তার মনে হয়েছে যে নেশাগ্রস্ত রয়েছে এই যুবক। এবং তিনি আরও যেমনটা বলছেন যে হাবড়ার বাসিন্দা, তার উপর এইভাবে আক্রমণ করবেন এটা তিনি ভাবতেই পাচ্ছেন না। এবং কি কারণে আক্রমণ করা হয়েছে সেই বিষয়েও তার কাছে এখনও কোনো উত্তর নেই। ইতিমধ্যেই তার যে কর্মচারী যাকে এই যুবক এসে জিজ্ঞাসা করেছিল প্রাক্তন মন্ত্রীর বিষয়ে, তাকে ইতিমধ্যেই সেই কর্মচারীকে ইতিমধ্যেই বিধাননগর উত্তর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ঠিক কি দেখেছিলেন তিনি। পাশাপাশি তার বাড়ির বাইরে সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেই ফুটেজে নজর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই যুবককে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি এই যুবকের বাড়িতেও খবর দেওয়া হয়েছে, হাবড়ার বাসিন্দা, তার বাড়ির তরফ থেকেও লোক আসছে এবং যেমনটা তার পুলিশ সূত্রে যেমনটা বাড়ির পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, কি বক্তব্য শোনাই একবার আপনাদের। সকালবেলা বেরিয়েছে, দত্তপুকুর গেছে, তারপরে শুনেছি উল্টোডাঙ্গা গেছে। কেন গেছে কি বৃত্তান্ত জানি না, ভোর 4টে নাগাদ বেরিয়েছে। আচ্ছা, তারপরে এই রাত্রি প্রায় 7:30-8টায় ফোন করেছি, তখন বলছে মা আমি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আছি, ওনার কাছে একটা চাকরির জন্য যদি কোনো একটু মাথায় আছে তো চাকরি নয়, তোকে কে যেতে বলেছে অত দূর চাকরির জন্য? তার বাড়ি কোথায়? বলে সল্টলেক সেক্টর 5 এখানে আছে, কিন্তু তার সিকিউরিটিরা আমাকে ধরেছে, আমাকে কিছুতে ছাড়ছে না। ওর বাবা জ্যাঠাকে বললাম, তারা চটাপট রেডি হয়ে 2 ভাই গাড়ি ঠিক করে চলে গেল। ওর জ্যাঠা ফোন করে পুলিশকে বলে যে আমাদের কথাটা শুনুন, ও কিন্তু সাইকিয়াট্রিক পেশেন্ট। এনআরএসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আশিস মুখার্জি দীর্ঘদিন ধরে ওর চিকিৎসা করছে, হালে মনোবিকাশ কেন্দ্র থেকে রিলিজ হয়েছে। তো বলে ঠিক আছে, আমরা কোথাও চালান করবো না, এখানে ও ভালো আছে, আপনাদের সব ডকুমেন্ট নিয়ে আপনারা চলে আসুন, কোনো চিন্তা করবেন না। আমি না এখন এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ও কিন্তু যখন টেম্পটেড হয়ে যায় তখন কিন্তু ওর মধ্যে ও থাকে না, এইটুকু পর্যন্ত আমি বলতে পারি। শোনালাম অভিযুক্ত যুবকের মা, তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম। আর এবারে আপনাদের শোনাবো প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি এ বিষয়ে কি বলছেন, শুনুন একবার। শরীরটা একটু সুগারের জন্য আজকে ডাক্তার দেখাবো বলে ঠিক করেছিলাম। ডাক্তার দেখে আমি 2:15 বেরিয়েছি।
গাড়ি করে বেরিয়ে আমি আমার কিছু লিডারকে আমি ডেকেছিলাম একটা জায়গায় বসালাম ওই এসআইআরের কিছু আমাদের আইপ্যাক কিছু আমাদের দিয়েছে ডিরেকশান, যে এখানে ড্যাশ করতে হবে, এখানে কম্পিউটার বসবে, ল্যাপটপ বসবে, মানে যে এসআইআরের যে সিস্টেমটা মানে 4 তারিখ থেকে আরম্ভ হবে সেইটাকে আমি তৈরি করছিলাম। তৈরি করে অনেকক্ষণ টাইমে অনেক করে মেসেজ তৈরি করে ওই ছেলেগুলোকে একটু খাওয়া দাওয়া করিয়ে আমি ঠিক 8:45 ওখান থেকে বেরিয়েছি, কারণ আমি সুগারের পেশেন্ট, আমাকে 8টায় খেতে হয়। আমি খাবো বলে 8টায় গাড়ি থেকে এখানে নেমে ডান দিক বাঁ দিক দেখি না, আমি গাড়ি থেকে নেমেই আমি সোজা ঘরে ঢুকে পড়ি। এবার বাইরে 3টে ছেলে ছিল আমার, এবার তারা আমার ঘরে আর ঢোকেনি, ওই ছেলেটা ওদের সাথে দাঁড়িয়ে ছিল, ওরা বুঝেছে হাবড়ার ছেলে, ওই ছেলেটা ঘরে ঢুকেছে, আমিও ওদেরকে পিছনে খুব দ্রুত গতিতে আসছে, তা আমি এখানটা দাঁড়িয়েছি, আমি ঘুরে যে দাঁড়িয়েছি, থাম করে এখানে একটা মারলো, কাম করে একটা ঘুষি মারলো, তাতে দেখলাম মনে একটা পাথর যেন আমাকে মেরে দিল ঘাপ করে, আমি এই চেয়ারের দিকে চটকে পড়ে গেছি। তারপর আমি চিৎকার যখন করছি তখন ওরা 3জন বেরিয়েছে, 3জন ঘরেতে আমার 3জন লোক নিয়ে এসে তারা কিন্তু ওকে টেনে নিয়ে যেতে পারছে না, এত শক্তি ওর গায়ে। তারপর একটা পুলিশ ছিল এখানে, আমার সিকিউরিটি গার্ড আমার বাড়িতে, সেও টানছে, টেনে নিয়ে গিয়ে ওকে নিয়ে গিয়ে ভেতরে একটা জায়গায় চেয়ারে বসিয়েছি। এদিকে বিধাননগর নর্থ পুলিশ স্টেশনে ফোন করেছে, সেখান থেকে পুলিশ এসছে, দিয়ে ওকে তুলে নিয়ে গেছে। তারপর আমি আইসিকে ফোন করলাম, আমি বললাম যে আমার প্রত্যক্ষদর্শী যে সারাদিন ধরে দেখেছে যে এটা আমার বাড়িতে যে কাজ করে, সে বলছে ও বিকালবেলা 4টার সময় একটা অটো করে এসে বলছে দাদা কখন আসবে। তা ও স্বাভাবিক, ও এখানে বলে যে দাদা তো এখন আসবে, দাদা পলিটিক্যাল লোক কোথায় গেছে মিটিং করতে। আবার 5:30টার সময় এসছে অটো করে, তারপরে এবার অটো ছেড়ে কোথায় রেখে দিয়ে আবার 6:30টার সময় এসছে, ওর কখন আসবে। তখন ও বারবার বলছে আপনি কেন আসছেন বারবার, দাদা রাত্রিবেলায় 12টাও আসতে পারে, 1টাও আসতে পারে দাদা। এবার আমি নেমে মাঠটা খেলাম, তারপরে আমি বিধাননগর পুলিশ স্টেশনে জিজ্ঞেস করলাম আইসি বলছে সুবিধার ছেলে নয়। দেখি না, আমি এখনই আমার পৌরসভার ভাইস চেয়ারম্যান মানে প্রাক্তন সভাপতিকে আমি জিজ্ঞেস করলাম যে কে চেনো, বলে এর ট্র্যাক রেকর্ড খুব খারাপ, এই দুমদাম লোকের বাড়িতে একটার সময় গিয়ে দুমদাম মারে, যার বাড়িতে ঢুকে গিয়ে মেরে ধরা কিছু টাকা পয়সা যদি পায়, যা হয় নেশা করে, নেশা তো আমার তো দেখে মনে হলো একদম ড্রাই নেশা করে, চোখ লাল টকটকে চোখ লাল। থানা নিয়ে গেছে, আইসি বলে আমি একটা এনকোয়ারি করতে, আমি তো বলতে পারছি না, এনকোয়ারি যতক্ষণ লাগছে ততক্ষণ আমি কিছু বলতে পারছি না। আর এই মুহূর্তে আরো একটি খবরে নজর থাকবে আমাদের। আগামীকালই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। আবেদন প্রক্রিয়া শুরুর আগে অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্ত। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, বিস্তারিত জানাও। দেখো, নিঃসন্দেহে একটা বড় খবর যে কাল যখন এসএসসি গ্রুপ সিডির আবেদন প্রক্রিয়া শুরু, তার আগেই কিন্তু এই অযোগ্যদের তালিকা, সেই তালিকা প্রকাশ করবে এসএসসি, যার অর্থ আবারও কিন্তু বেশ কিছু নাম উঠে আসবে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন নাম যা সামনে এসছে, সেখানে দেখা গেছে বহু তৃণমূল নেতা থেকেছে। কাল এই তালিকা বিরোধীর কাছে একটা রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে এবং কালকেই কিন্তু এসএসসি এই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে মতবলবিদা। ধন্যবাদ সুমন। বাড়িতে ঢুকে আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। চিৎকার শুনে প্রতিবেশীরা এলে মহিলাকে প্রায় 1.5 কিলোমিটার দূরে জঙ্গলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বীরভূমের সিউড়ির নিমগাছি গ্রামে উত্তেজনা। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি কারণে এই পরিস্থিতি? দেখো, একেবারেই বাড়ির ভেতর মহিলাকে বাড়ির ভেতর ঢোকে তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর সেখান থেকে তাকে নিয়ে আসা হয় প্রায় 1.5 কিলোমিটার দূরে একটি জঙ্গলে। সেখানেও তাকে বেধড়ক মারধর করায় মাথায় গুরুতর আঘাত লেগেছে। ওই মহিলাকে ইতিমধ্যেই বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। বিজেপি যারা নেতাকর্মী রয়েছে তারা যেমন বলছে যে গণধর্ষণ করা হয়েছে, পাশাপাশি আদিবাসী যারা সংগঠন রয়েছে তারাও কিন্তু সেই অভিযোগকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না, বা পাশাপাশি তারা এটাও অভিযোগ করছেন যে তারা সমস্ত বিষয়টা পুলিশ যেহেতু রয়েছে পুলিশ দেখার চেষ্টা করছে, পুলিশের ওপর তারা ভরসা রাখছেন। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনায় কিভাবে এই ঘটনা ঘটলো। পাশাপাশি পুলিশ যখন সেখানে গিয়ে পৌঁছালো তখন বিজেপি নেতা কর্মীদের সাথে ব্যাপক বাকবিতণ্ডা শুরু হলো।
যে আধিকারিক ছিলেন পুলিশের তিনি অভিযোগ করছেন বিজেপি নেতা কর্মীরা তাকে মারধর করা হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। সব মিলিয়ে কিন্তু একেবারে একটা নাটকীয় মোড় এই ঘটনায় তৈরি হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাক এই ঘটনায় কতদূর পর্যন্ত এই ঘটনা যায়। একেবারেই ধন্যবাদ। রাজারপুকুর বা নগরীর যে জাংশন স্থল, সেখানে সিউড়ি উপকণ্ঠে একটি আদিবাসী মহিলা গ্যাংরেপড হয়েছে এবং তার অবস্থা খুব ভয়াবহ, মারাত্মক খারাপ। আমরা নিজে তাকে দেখেছি, কিন্তু তড়িঘড়ি তার টেস্ট বা আদার্স কিছু না করে পুলিশ জুনিয়র ডাক্তার জাস্ট অবজার্ভ করেছে, এক্সামিনও করেনি। অবজার্ভ আর এক্সামিনে ফারাক আছে। যেহেতু রেপ ভিক্টিমের নাম করা যাবে না তাই নাম করছি না, তার অবস্থা খুব ভয়াবহ। কোনো রকম ডাক্তারকে দিয়ে রেফার করিয়ে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেলে রেফার করে পুলিশ তার দায়িত্ব পালন করতে যাচ্ছে। পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ, যেন কোনো রকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিকটিমকে তাড়াতাড়ি পাঠিয়ে রেফার করে যেন দোষীদেরকে আড়াল করতে যাচ্ছে। সন্ধ্যেবেলায় একদম সন্ধ্যের সময় একজন মহিলা এবং বাচ্চা মেয়েকে, মহিলা অবিবাহিত আছে, তাকে কাজের থেকে ফিরে একদম বাড়ি থেকে কেউ বা কারা এখনো পর্যন্ত সে জ্ঞান ফেরেনি, বলতে পারছে না। মাথা থেতলে মেরেছে তাকে, অজ্ঞান হয়ে আছে। পরিবার যখন জানতে পারে তখন সেই লোকগুলো পালিয়ে যায়। আরো ঠিক মতো বলতে পারছে না এই মুহূর্তে, মহিলাটা অজ্ঞান হয়ে আছে। করছে অনেকে যে চুরি করতে ঢুকেছিল, এটাও হতে পারে, বা কাউকে এরকমও হতে পারে যে ধর্ষণ করতে ঢুকেছিল, সে হয়তো পারেনি, তাকে থেতলে মেরে দেওয়ার চেষ্টা এরকম করেছে, এরকম এটা মনে হচ্ছে। মাদারিহাটে বিডিও চেয়ারে তৃণমূল বিধায়কের ছবি পোস্ট করে আক্রমণে মনোজ টিকা। বিডিও অফিসের মধ্যেই সম্বর্ধনা দেওয়া হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতিকে। উপস্থিত মাদারিহাট পঞ্চায়েত সমিতির সভানেত্রীও। ভিডিও পোস্ট করে অভিযোগ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের। বিডিওর ঘরে সংবর্ধনা দেওয়া হয়নি, পঞ্চায়েত সমিতির ঘরের ছবি পোস্ট করেছেন বিজেপি সাংসদ, দাবি তৃণমূল বিধায়কের। দেখুন। বিজেপি সাংসদ মনোজ টিগ্গার টার্গেটে ফের মাদারিহাটের বিডিও। এবার মাদারিহাটের বিডিওর চেয়ারে বসে তৃণমূল বিধায়ক, সেই ছবি পোস্ট করে আক্রমণ শানালেন মনোজ টিগ্গা। দেখা যাচ্ছে বিডিও অফিসের মধ্যেই সম্বর্ধনা দেওয়া হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতিকে। উপস্থিত মাদারিহাট পঞ্চায়েত সমিতির সভানেত্রীও। বিডিও অফিসগুলোকে, ডিএম অফিসগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। তার জীবন্ত উদাহরণ হচ্ছে মাদারিহাট বীরপাড়া বিডিও অফিস। সেখানে কিভাবে একজন বিধায়ক বিডিওর চেয়ারে বসে সেখানে একজন ব্লক সভাপতিকে সকলেই যারা নেতা নেত্রী তাকে সম্বর্ধনা জানাচ্ছেন এবং সামনে সেই বিধায়ক বসে আছেন। একজন বিডিওর চেয়ারে এসডিও অথবা ডিএম ছাড়া কেউ বসতে পারে না। সেখানে কিভাবে একজন বিধায়ক সেই চেয়ারকে ব্যবহার করছে। বিডিওর ঘরে সম্বর্ধনা দেওয়া হয়নি, পঞ্চায়েত সমিতির ঘরের ছবি পোস্ট করেছেন বিজেপি সাংসদ। পাল্টা দাবি করেছেন তৃণমূল বিধায়ক। ये कोई बीडीओ साहब का चैम्बर नहीं है, ये मादारीहाट पंचायत समिति का कॉन्फ्रेंस हॉल है और वहां हम लोग एक प्रोग्राम किए थे और उस प्रोग्राम के दौरान उस कॉन्फ्रेंस हॉल में एक मीटिंग की गई थी। बीडीओ का चेयर अलग रख दिया गया था। শনিবারই আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ বিতর্ক বাঁধিয়েছিলেন বিডিওর টেবিল চাপড়ে। প্রশাসনিক কর্তার বিরুদ্ধে সরাসরি রাজনীতির অভিযোগ এনেছিলেন। রবিবারও সেই বিডিওকেই নিশানা করেছেন মনোজ টিগ্গা। রনি চৌধুরী ও সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে হুমকি হুঁশিয়ারি অব্যাহত। তৃণমূলের পতাকায় হাত দিলে বিরোধীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি তারকেশ্বরের তৃণমূল বিধায়কের। রামেন্দু সিংহ রায়ের দাবি, এসআইআর থেকে বাঁচার জন্য তৃণমূলের পতাকা ধরুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে যান। 26-এ বিজেপি আসছে তাই ভয় পেয়েছে, পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। নিজের পরিবারকে এসআইআর থেকে বাঁচানোর জন্য প্রয়োজনে তৃণমূলের পতাকা ধরো, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সমাবেশে যাও, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে যাও, তোমাকে স্যালিউট জানাবো। আর যদি বাংলার খেয়ে বাংলার পরে বাঙালির সাথে গদ্দারি করো, তার উচিত শিক্ষা তুমি পেয়ে যাবে। এই ধরনের কথাবার্তা, একটা বিধায়কের হাত কেটে দেবো, এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়। এতে ওনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
তৃণমূলের হাত তো তৃণমূল কাটছে, তৃণমূলের মুন্ডু তো তৃণমূল কাটছে। কোথায়? ভারতীয় জনতা পার্টি তো ওটাতে বিশ্বাসই করে না। ওনারা ওইগুলো বিশ্বাস করেন, ওনারা অন্যান্য দলকে রাজনীতি করতে দেবেন না। ওনারা জানেন 26-এ বিজেপি আসছে, তাই নিজেদের পতাকা নিজেরা পোড়াচ্ছেন। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, সেই রাস্তা কেটে এবারে বিক্ষোভ গ্রামবাসীদের। বর্ধমান 2 নম্বর ব্লকের সোনপলাশী গ্রামের ঘটনা। দীর্ঘদিন ধরে বেহাল আদিবাসী পাড়া ধর্মতলা দুটি রাস্তা। বারবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে কোদাল শাবল দিয়ে রাস্তা কেটে অবরোধ বিক্ষোভ গ্রামবাসীদের। দ্রুত কাজ শুরুর আশ্বাস পিডিও। আছে